ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল অনলাইন পার্থ। ইদানিং রেগুলার আসা হয় না ইউটিউবে, তো অনেক দিন বাদে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব ভাবছি। আজকে অনেকদিন ধরেই ভাবছিলাম যে পয়েন্টস টু বি রিমেম্বার্ড হোয়াইল পারচেজিং এ কম্পিউটার। কতগুলি বিষয় মনে রাখা দরকার কম্পিউটার কেনার আগে। অনেকেই জিজ্ঞেস করে কি কম্পিউটার কিনবো, কি প্রসেসর, কোন জেনারেশন ইত্যাদি, যেখানে আমাদের কিন্তু সঠিকভাবে জেনারেশন, প্রসেসর এগুলো সম্বন্ধে নলেজ একটা মিনিমাম থাকা দরকার। সেটা চেক করব কিভাবে, i3 7th জেনারেশন, i5 5th জেনারেশন, 6th জেনারেশন, 11th জেনারেশন, 13th জেনারেশন, এরকম নানান রকম ব্যাপার। তো কোনটা নেব এ বিষয়ে একটা মিনিমাম নলেজ থাকা দরকার, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। এই প্রসঙ্গে অনেক কিছুই আসবে হয়তো, সেটা টেকনিক্যাল যতটুকু আমাদের আলোচনা করা দরকার অল্প পরিসরে সেটুকু আলোচনা করব। এবার এই প্রসেসর কি, র্যাম কি, স্টোরেজ ক্যাপাসিটি কত, গ্রাফিক্স কার্ড আছে কিনা, ডিসপ্লে কিরকম ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে আলোচনা হয়। প্রসেসর কি হবে, i3, i5, i7, i9, র্যাম কত, এগুলো নিয়ে আলোচনা হয়। রেজলিউশনটা কিরকম, ল্যাপটপ কিনবো না ডেস্কটপ কিনবো। আগে যেমন আমরা সবসময় বলতাম ডেস্কটপ নতুনদের ক্ষেত্রে, এখন উল্টো কথা বলি, না ল্যাপটপ নিয়ে নেওয়াই ভালো, ক্যারি করার সুবিধা। এনভায়রনমেন্ট পাল্টে গেছে, বিশেষ করে কোভিড সিচুয়েশনের পরে আমাদের অনেক কিছুই পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায়, বিশেষ করে এই আইটির জগৎটা। তো দেখা যাক, এখান থেকে একটু আলোচনা শুরু করি। আমাদের এক্স্যাক্টলি সিপিইউ এবং কিছু মেমোরির ব্যাপারটা তো তথ্য আদান প্রদান। কিছু ডেটা আমরা ইনপুট করি, সেটার রেসপেক্টে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ডেটা প্রসেস হয়, টেম্পোরারিলি স্টোরেজ একটা দরকার, এবং ফাইনালি পার্মানেন্টলি স্টোরেজ একটা কিছু দরকার, যেখান থেকে উই ক্যান রিট্রিভ ডেটা ইন ফিউচার। এবার স্ট্রাকচারটাকে যদি এরকমভাবে চিন্তা করি, এই নিচের বোর্ডের ছবিটা সিপিইউ, সিপিইউ এর ঠিক কাছে ক্যাশে মেমোরি এবং তারপরে র্যাম, এবং বাইরে এক্সটার্নাল মেমোরি ডিভাইস। তো সিপিইউ এর স্পিড অনেক বেশি, অনেক দ্রুত হারে তাকে ডেটা প্রসেস করতে হয়। সেই ডেটা যেগুলো রিসেন্টলি ইউজ ডেটা, যেটা সবসময় আমার প্রসেসিংয়ের জন্য দরকার হচ্ছে, সেই সব ডেটা কোথায় থাকে? ক্যাশ মেমোরিতে, অপেক্ষাকৃত দ্রুত অন্যান্য মেমোরির থেকে। সেখান থেকে সিপিইউ তথ্যটা নেয়। একদম বাঁদিকের ছবিটা একটু রিলেট করি, আমি এক্সাম্পলগুলো একটু অদ্ভুত লাগতে পারে, বাট রিয়েল লাইফের সঙ্গে একটু আলোচনা করি। আমি বিয়ে বাড়িতে খেতে বসেছি। আমাকে কি ওই বিয়ে বাড়ির খুব বড় পাত্রটা, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ আমাদের যে থাকে ফুডস, যেগুলো সাপোজ মাংসের একটা বিরাট আমরা একটা কন্টেইনার, সেটা ধরে ধরে তো পরিবেশন হয় না, তাহলে সেটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটা কোথায় থাকে? মাস মেমোরিতে, হার্ড ডিস্ক অথবা এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। তার ক্যাপাসিটিও বেশি, সেজন্য হিউজ অ্যামাউন্ট অফ ডেটা উই স্টোর জেনারেলি। ওই যে বিয়ে বাড়ির উদাহরণটা, ওই বড় পাত্রটা নিয়ে নিয়ে পরিবেশন তো সম্ভব হয় না, না স্পিডে মিসম্যাচ হবে। সেজন্য কি হয়, একটা বালতিতে ওখান থেকে কিছু নিয়ে নেওয়া হলো, সাপোজ মাংস নিয়ে নেওয়া হলো। এবার বালতি নিয়ে নিয়ে ক্যারি করা সুবিধা, বাট মেমোরিটা তো, জায়গাটা তো অল্প। ঠিক সিমিলার সেই জায়গাটা হচ্ছে আমার র্যাম। এসএসডি যদি বড় পাত্রটা হয়, তাহলে ছোট পাত্র হচ্ছে র্যাম এবং ফাস্ট, যেটা নিয়ে আমাদের ওই বিয়েবাড়ির উদাহরণটা ধরি, মুভ করা সুবিধা। এবার বালতি ধরে কি আমাদের দিয়ে দেয় খেতে? মাংসটা কি উপর করে দেওয়া হয় বালতি ঢেলে? না, সেখান থেকে একটা হাতা ডোবানো হয়, বা এটা বেগুনি দিচ্ছে, এটা এরকম চিমটে দিয়ে আমার তুললো ওটা। সেরকমই র্যাম থেকে, বালতি থেকে হাতার মধ্যে
আমার মাংসটা তোলা হলো। তো মেবি উই মে কম্পেয়ার ওই হাতাটাকে আমরা কার সাথে তুলনা করতে পারি? ক্যাশে মেমোরিতে। ওটাও মেমোরি যার মধ্যে আরও অল্প ডেটা, কিন্তু ওটা আরও ফাস্ট। সেটা আমি প্রসেসরকে দিলাম, আমার খাবার টেবিলে প্লেটে চলে এলো, যেটা আমি প্রসেস করছি। তাহলে খুব কাছে ওই হাতাটা ক্যাশ মেমোরি, অল্প পরিসরে ডেটা। ক্যাশ মেমোরিতে ডেটা ফুরোলে ও র্যাম থেকে নিচ্ছে, র্যামে ডেটা ফুরোলে মানে বালতি, সেখান থেকে ফুরোলেও বিগ কন্টেনার থেকে নিচ্ছে, যেটা মে বি কম্পেয়ার্ড উইথ এসএসডি আর হার্ড ডিস্ক আর এনি এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস। এই হচ্ছে মেমোরি হায়ারার্কি। মেমোরির যে ভাব, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও থাকে এটা কম্পিউটার আর্কিটেকচারে, যে ধাপে ধাপে মেমোরি কেন করা হয়েছে। সিপিইউ এর স্পিড অনেক বেশি, তার প্রয়োজনীয় ডেটাটা থাকে ক্যাশে মেমোরিতে, ক্যাশে মেমোরি ডেটাটা নেয় র্যাম থেকে, র্যাম ডেটাটা নেয় এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস, বেসিক্যালি এসএসডি অ্যান্ড এইচডিডি। এই হচ্ছে ব্যাপারটা, বুঝলাম। তাহলে এই ক্যাশ মেমোরি ক্যাপাসিটি বেশি হলে সিপিইউ এর পক্ষে ভালো। তো ক্যাশ মেমোরি দেখা যাচ্ছে L1, L2, L3 এরকম আবার বিভাজন আছে। ইনবিল্ট সিপিইউ এর ভেতরেই L1 থাকে, তারপরে L2, তারপরে L3। এবার থাকে কথাটা বললাম, ছিল বললেই বোধহয় ভালো হয়, কারণ যেরকমভাবে পাল্টাচ্ছে এই প্রসেসরের স্টাইল বা ওদের আর্কিটেকচারের যে গঠনটা, সেটা আমি আলোচনায় আসবো, যে এখন সিপিইউ ইন্টেলের যে আলট্রা ব্যাপারটা সেটা কি। তাহলে বোঝা গেল ক্যাশ মেমোরি, র্যাম এবং এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস এসএসডি বা এইচডিডির ব্যাপারটা। তো কি করে দেখব আমার কম্পিউটার যেটা নিচ্ছি তার এই বিষয়গুলো কতটা আছে? কন্ট্রোল অল্টার ডেল প্রেস করব, টাস্ক ম্যানেজারে যাব, তারপরে ওই মেনুতে যাব, মেনুতে গিয়ে পারফরমেন্সে ক্লিক করব। উইন্ডোজ 11 জেনারেশনের কথা বলছি, আদারওয়াইজ পারফরমেন্স ওপরের ট্যাবে থাকে হরাইজন্টালি। পারফরমেন্স ট্যাবে দিলেই আমার কিন্তু এই জায়গাটা চলে আসবে। ওই যে একটা রেড কালার বক্সে দেওয়া আছে যে ক্যাশ মেমোরি কত, 1, 2, 3, মানে L1, L2, L3 ক্যাশ মেমোরি কত, সেটা আমি সহজেই বুঝে নিতে পারি এবং আমার প্রসেসর সম্বন্ধ ডান দিকে উপরে দেখতে পাবো আমরা। তাহলে কন্ট্রোল অল্টার ডেল, টাস্ক ম্যানেজার অ্যান্ড পারফরমেন্স, সিলেক্ট পারফরমেন্স অপশন, দেন we are getting all the informations regarding cache memory, processor, etc. এবার ওখানে কোর এবং লজিক্যাল প্রসেসর, এই একটা ব্যাপার আসবে। কোর মানে কি, লজিক্যাল প্রসেসর মানে কি, যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি। একটু পুরোনো দিকে ফিরে যাই, কোর টু ডুও প্রসেসর। ডুয়াল কোর প্রসেসর একটা ছিল, তার একটু ইমপ্রুভড ভার্সন, ক্লক স্পিডের ব্যাপার থাকে, সেগুলো আসবো। ক্যাশ মেমোরি একটু বেটার হলো, সেটাও যাচ্ছি না। সিপিইউ জেনারেশনসগুলো একটু আলোচনা করি। কোর টু ডুও, দেন কোর i3, কোর i5, কোর i7, কোর i9, এগুলো মানে কি? কোর i3 একটা টাইপ অফ সিপিইউ, যেখানে ওই যে 7350, 7350K এগুলোর মানে আছে, 7 দিয়ে শুরু হচ্ছে, ওটা কি? ওটা মিন করে এটা 7th জেনারেশন কম্পিউটার। কোর i3 ক্যাটাগরির জেনারেশন 7th জেনারেশন, 8 থাকলে 8th জেনারেশন, 6 দিয়ে শুরু হলে 6th জেনারেশন, বুঝতে হবে। শেষে যে কে লেখা আছে ওটারও মানে বুঝতে হবে, কে মানে কি, ইউ মানে কি, এইচ মানে কি, এগুলো মিন করে অনেক কিছু। দেন আসবে জেনারেশন, ব্যাপারটা কি, 3rd জেনারেশন, 4th জেনারেশন। এই যে এর যে ট্রানজিস্টরগুলো মূলত বোঝানো হয় এই জেনারেশন দিয়ে, যেমন 22 ন্যানোমিটারস এর যে সাইজটা ট্রানজিস্টরের, বাঁদিকে একটা ছবি দিয়ে বোঝানো হচ্ছে। সেটাই যখন 14 ন্যানোমিটার হলো, তাহলে ওই একই জায়গায় যেহেতু আকারটা ছোট হয়ে গেল, আরো বেশি ট্রানজিস্টর আমরা বসাতে পারবো, তাহলে অবভিয়াসলি এটা বেশি পাওয়ারফুল হবে।
নেক্সট 22 nm আর 14 nm তারতম্য যেটা হলো পরের জেনারেশনে যে আরো ছোট হয়ে গেল, তার মানে অল্প পরিসরে ওই ট্রানজিস্টার অনেক বেশি বসানো যাবে, তার ক্যাপাসিটি বেশি হবে। তো জেনারেশন বলতে কিন্তু এটাই বুঝবো আমরা। এবার কোর কি, থ্রেড কি, থ্রেড বা লজিক্যাল প্রসেসর কি, সরি ক্লক স্পিড কি, এগুলো একটু বুঝি। ক্যাশে কি, সিঙ্গেল কোর, যার একটাই কোর, একটা সিপিইউ একটাই কোর। বাঁদিকের ছবিটা একটু খেয়াল করি, একটা কাউন্টারে দাঁড়ানো আছে লোকজন, মেবি রেলের টিকিট কাউন্টার, ব্যাংকের কাউন্টার, একটাই কাউন্টার, লোকজনের সংখ্যা বেশি, কোর একটা, তাহলে একটাই লাইন, এবার অপেক্ষাকৃত স্লো কাজ করবে, সময় বেশি লাগবে, তাই না? সিঙ্গেল কোর সিপিইউ ব্যাপারটাই। এই লোকজন সরিয়ে দিয়ে ওটা বাইনারি 0-1 দিয়ে বোঝানো হয়েছে, ডেটাগুলো আসছে। এটাই যখন ডুয়াল কোর হয়ে গেল, i3-তে যদি দুটো কোর থাকে, তাহলে এই যে সিপিইউ এর ছবিটা বাঁদিকে, তাতে কোর আছে দুটো, দুটো কোর মানে আমি কাউন্টার হয়ে গেল দুটো, তাহলে দুটো কাউন্টার হলে একটু বেশি নিশ্চয়ই স্পিডে কাজ হবে, তাই না? তাহলে এই দুটো কোর, একটা সিপিইউ কিন্তু দুটো কোর মানে প্যারালেলি কাজ হচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে তার স্পিড বেশি হবে। এইবার কি হলো, ওই দুটো কোরই আছে, কিন্তু দুটো কোরই আছে, থ্রেডের সংখ্যা 4 হয়ে গেল, তার মানে একটা সিপিইউ তার দুটো কোর, দুটো কাউন্টার ধরলাম, সেই দুটো কাউন্টার আবার 2 ডিভাইড হয়ে গেল, একটা লেডিসদের জন্য, একটা জেন্টসদের জন্য। তাহলে ফার্স্ট হবে কিনা? তার মানে প্রত্যেকটা কোর আবার দুটো সেগমেন্টে ভাগ হয়ে গেল। এটার ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স নেই, কিন্তু কাজ করছে লজিক্যালি, সেই জন্য এটাকে বলা হয় লজিক্যাল কোর্স। ওই যে ওখানে যখন আমরা টাস্ক ম্যানেজারে দেখব, কোর 4, লজিক্যাল প্রসেসর 8, মানে 8টা থ্রেড, প্রত্যেকটা কোর আবার দুটো করে কাজ করছে একসঙ্গে। তাহলে থ্রেড আর লজিক্যাল প্রসেসর, কটা থ্রেড আছে আমরা কিন্তু বুঝে যাব, এখানে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে i5 with 4 cores 8 threads in a CPU, তার মানে কি ওই 4টা কাউন্টার, প্রত্যেকটা কাউন্টার আবার জেন্টস লেডিস দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই জেন্টস লেডিসটা আমি বোঝানোর জন্য বলছি। এবার তাহলে সিপিইউ এর ওই 4টা ফিজিক্যালি 4টা কোর আছে, ফিজিক্যালি 4টা কোর এক্সিস্ট করছে, প্রত্যেকটা কোর আবার কিন্তু লজিক্যালি দুটো ভাগে ভাগ হচ্ছে, তাই না? সাপোজ অনেক সময় আমরা বলি না, একটা টাউন, রেল লাইনের ওপার, রেল লাইনের এপার, রেল লাইনের ওপারে শনিবার বন্ধ থাকে ওষুধের দোকান, রেল লাইনের এপার শুক্রবারে বন্ধ থাকে। রেল লাইনের এপার ওপার বলে তো কোনো ম্যাপ নেই, টাউন তো একটাই, ফিজিক্যাল এক্সিস্টেন্স একটাই, লজিক্যালি ডিভাইড করে নিয়েছি লাইনের এপার লাইনের ওপার, ওরকম ব্যাপারটা। কোর আছে 4 কিন্তু থ্রেড আছে 8টা। ন্যাচারালি এগুলো দেখতেই হয়। এবার ক্লক স্পিড, ক্লক স্পিড অনুযায়ী সাইকেল পার সেকেন্ডে কত ইনস্ট্রাকশন সাইকেল আমার এক্সিকিউট করবে। যেমন এখানে 6টা, 12টা, 25টা এইভাবে দেখানো আছে আর কি, একটা মেবি 6th হার্জ, 12th হার্জ, 25th হার্জ, এরকম ইনস্ট্রাকশন সাইকেল। যত বেশি হার্জটা বেশি হবে, ইনস্ট্রাকশন সাইকেল তত বেশি এক্সিকিউট হবে। হচ্ছে ক্লক স্পিড। তাহলে আরেকবার বলি, সিপিইউ যখন আমরা দেখব পারফরমেন্সটা, তখন কিন্তু এই যে কোর 4 কোর্স, লজিক্যাল প্রসেসর 8 মানে কি 8 থ্রেডস অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে এই যে মাদারবোর্ডটা যদি আমরা দেখি, পুরনো যদিও, স্লটগুলো দেখানো আছে, কোনটা ক্যাশ মেমোরি, কোনটা আমরা সিপিইউ সকেটটা কোথায় ওটা বসবে ইত্যাদি। র্যামটা এভাবে, র্যামের স্লটগুলোতে র্যাম কার্ডগুলো বসানো হয়, ঠিক আছে? এইবার আমরা আমাদের যে সিপিইউটা, তার জেনারেশন, তার
মডেল নাম্বারটা কত সেটা কি করে দেখতে পাবো, এবং কোরের সংখ্যা কিভাবে দেখব, আমরা উইন্ডোজের রান অপশন অ্যাক্টিভেট করব। কিভাবে, উইন্ডো কি আর আর একসঙ্গে প্রেস করব, বা রান মেনু থেকে রান অপশন সিলেক্ট করে ওই ওপেনের জায়গাটা আমরা কি লিখব, MS Info 32। MS Info 32 একটা টুল উইন্ডোজের, যেটা সিস্টেম ইনফরমেশন জানতে সহায়তা করে। তো সেখানে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে লেখা আছে, যেমন একটা এক্সাম্পল যেখান থেকে নিয়েছি এই কম্পিউটারের স্ক্রিনশটটা, সেটা ছিল ইন্টেল কোর i5 এর 10th জেনারেশন একটা কম্পিউটার। পাশে একটা ইউ লেখা আছে। ইউ এর মানে এটার ব্যাটারি বেশি যাবে, কিন্তু খুব আলট্রা লো পাওয়ার, ব্যাটারি কনজাম্পশন মানে কম হয়, ব্যাটারি বেশি চলে, কিন্তু পারফরমেন্সে কিন্তু ততটা না যতটা এইচ লেখা থাকলে। হাই এইচ মানে হাই পারফরমেন্স, আসবো আমরা। এখানে লেখা আছে 4 কোর্স, 8 লজিক্যাল কোর্স বা থ্রেডস, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বায়োস ডেট লেখা থাকে, ওটা লেখা আছে 17th ডিসেম্বর 2019, মানে অ্যাপ্রক্সিমেট একটা কম্পিউটার ম্যানুফ্যাকচারিং এর পিরিয়ড হিসেবে আমরা ধরতে পারি। অ্যাপ্রক্স বলছে, কিন্তু সেটা অনেক পরিবর্তন সাপেক্ষ, নানা রকম বিষয় আছে, এই বিষয়ে অনেক আলোচনা আছে, আমি ওখানে যাচ্ছি না। মোটামুটিভাবে আমরা দেখে একটা আইডিয়া করতে পারি যে ওটা ম্যানুফ্যাকচারিং ওই 2019-এর ওই সময়টা। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার। কিভাবে আবার MS Info 32 লিখেই আমি দেখে নিতে পারছি ওই জিনিসটা কি ব্যাপার। এবার বলি, ওই ইউ মানে কি আলট্রা লো পাওয়ার, OI লো পাওয়ার, ওই কোয়াড কোর কিউ, এইচ হচ্ছে হাই পারফরমেন্স গ্রাফিক্স। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু নোট করে নেওয়া ভালো। ইউ মানে কি আমার অত হাই পারফরমেন্স দেবে না, কিন্তু ব্যাটারি বেশি দিন চলবে। এইচ মানে কি পারফরমেন্সে কিন্তু হাই, ব্যাটারি কনজাম্পশন বেশি হবে। এই জিনিসগুলি, ছোট ছোট জিনিসগুলি জানা দরকার একটু। এবার আমরা এখন ইন্টেল কোর আলট্রা, কোর i3, কোর i5 এরকম কিন্তু আসছে না ব্যাপারটা। নতুন সিপিইউ ট্রেন্ড হচ্ছে ইন্টেল কোর আলট্রা। ব্যাপারটা আগে কি ছিল, সিপিইউ তো সিপিইউই ছিল, বড় জোর একটা ক্যাশ মেমোরি। এখানে কি হচ্ছে, ওই অংশটাই সিপিইউ, গোটাটাই সিপিইউ, তার আবার 3টে পার্ট, একটা সিপিইউ আর একটা জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। সিপিইউ জানি আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেন ব্রেন অফ কম্পিউটার। আর আরেকটা ঢুকেছে এনপিইউ, নিউরাল প্রসেসিং ইউনিট, স্পেশালাইজড প্রসেসর ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং টাস্কস। তাহলে এআই আর মেশিন লার্নিং ব্যাপারের জন্য, হ্যান্ডেল করার জন্য নতুন চলে এসছে এনপিইউ। তাহলে একটা সিপিইউ আর শুধু সিপিইউ থাকছে না, ইন্টেল কোর আলট্রা, কোর আলট্রা 3, i3 বলবো না, কোর আলট্রা 3, কোর আলট্রা 5, কোর আলট্রা 7, কোর আলট্রা 9 একসঙ্গে অ্যাসেম্বল করা হলো। সিপিইউ, নট অনলি সিপিইউ, জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, এবং এনপিইউ, ওটা কি জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। ঠিক আছে, তো এই ব্যাপারগুলি চলে এলো কিন্তু ইন্টেলের নতুন প্রসেসর। অ্যারাউন্ড প্রাইস সম্বন্ধে কিছু বলা উচিত না, তবে 80,000-এর আশপাশ আলট্রা জেনারেশন যদি কিছু নিতে চাই, সেটা 7, 9-এর আলাদা, আমি মিনিমাম বেস থেকে বললাম, সেটা ভ্যারি করতেই পারে। তো আমার মনে পড়ে 1999-এর কথা বলি, তখন একটা ডেস্কটপ মোটামুটি দাম খুব কম ছিল না, 32,000, পেন্টিয়াম 1। হার্ড ডিস্ক কত ছিল, অনলি 4 GB। এখন তো হাসার মতো ব্যাপার চলে আসলো ব্যাপারটা। হ্যাঁ, তো এইবার শেষের দিকে আমরা যাচ্ছি। তো যেটা আরেকটা, শুধু ইন্টেল নিয়ে আলোচনা করলেও তো হবে না, স্ন্যাপড্রাগন এক্স এলিট, আর্ম বেসড, ARM বেসড চিপ ফর উইন্ডোজ ল্যাপটপস।
ARM একটা কোম্পানি, তাদের তৈরি ল্যাপটপ জেনারেলি মোবাইলের জন্য ইউজ হতো, কিন্তু এখন কিন্তু নিয়ে এসছে উইন্ডোজ ল্যাপটপের জন্য 12 কোর ওরিয়ন সিপিইউ। সিপিইউ কোডটার নাম ওটা, অ্যাড্রিনো জিপিইউ, ডেডিকেটেড এআই ইঞ্জিন, ঠিক আছে। সুতরাং এআই মডেল হ্যান্ডেল করার জন্য নিয়ে এসছে। সুতরাং নানান রকম সিপিইউ এখন আসছে, এত র্যাপিড চেঞ্জেস আসছে, সেখানে ওই বেসিক ব্যাপারগুলো একটু না জানলে খুব মুশকিল আমাদের হয়ে যাবে। সেই জন্যই এই ভিডিওটা একটু অবতারণা, দেখবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অত রেগুলার হয়তো আসছি না, একটু দেরি হচ্ছে বিভিন্ন পরিস্থিতির জন্য। অদূর ভবিষ্যতে ফ্রম এপ্রিল নিয়মিতই আসবে ভিডিও। সুতরাং এই একটু ধৈর্য রাখুন একটু। আমার এপ্রিল থেকে আমি ফ্রিলি কাজ করতে পারছি, তার আগে একটু স্লোই আসবে ভিডিও, সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করুন, সঙ্গে থাকবেন। আবার দেখা হবে।